তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11 এর সেমিস্টার 2 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 2 এর একটা প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হলো কিন্তু ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা করব কিন্তু ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। আর ক্লাস 11 এর সেমিস্টার 2 এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি, পুরো চ্যাপ্টার ওয়াইজ 1 2 3 4 করে দিয়ে রেখেছি। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা তো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের অঙ্ক করাবো, কিন্তু তার আগে আমি কি করব, পুরো কনসেপ্ট তোমাদের কাছে আগে ক্লিয়ার করব। ব্যাপারটা কি বোঝাবো, কিভাবে হয়, কেন হয়, খায় না মাথায় মাকে পুরো বোঝাবো। তারপরে কিন্তু অঙ্ক স্টার্ট করব। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের কনসেপ্টে। দেখো, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট তো আমরা তৈরি করব, তাহলে এর মানেটাকে আগে আমরা বুঝি। দেখো, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ম্যানুফ্যাকচারিংকে আমরা কি বলে থাকি বাংলাতে? উৎপাদন, মানে তৈরি করা, উৎপাদন। তো উৎপাদনের সঙ্গে যুক্ত এরকম খরচা আর আয়, মানে উৎপাদনের সঙ্গে যুক্ত বা ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যুক্ত এক্সপেন্সেস আর ইনকাম গুলোকে নিয়ে আজকে আমরা তৈরি করব কিন্তু ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। এবারে তোমরা আমাকে বলো, ম্যানুফ্যাকচার মানে উৎপাদন। এই উৎপাদন, কোনো একটা পণ্য ভাবো উৎপাদন হচ্ছে, এটা কোথায় হয়? কোথায় হয়? কারখানাতে হয়, ফ্যাক্টরিতে হয়। তাহলে আমরা আজকের যে অঙ্কটা করব ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, সেই অঙ্কের মধ্যে আমরা কি কি জিনিসকে আনবো? কেবলমাত্র ফ্যাক্টরি রিলেটেড, ফ্যাক্টরির সঙ্গে সম্পর্কযুক্ত ইনকাম আর এক্সপেন্সেস গুলোকে আনবো। ঠিক আছে, ফ্যাক্টরির সাথে সম্পর্কযুক্ত ইনকাম আর এক্সপেন্সেস গুলোকে আনবো, এবং আমরা দেখব যে সত্যিকারেরই ফ্যাক্টরিতে ঠিক কত এক্সপেন্সেস হয়। ঠিক আছে, তো তার জন্য আমাকে কি করতে হবে? একটা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের মতো ঘর কাটতে হবে। তো ঘর কেটে আমি পুরো কনসেপ্টটাকে আলোচনা করছি, ঘরটা কিভাবে কাটতে হয়, তার মধ্যে কি কি আনতে হয়, কেন সেগুলো আনে, সেগুলোকে আমি তোমাদেরকে একটা ঘর কেটে একটা ডেমো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, প্রথমে এরকম ভাবে আমরা ঘর কাটবো, খুব ভালো করে দেখবে, এইভাবে ঘর কাটবো। আচ্ছা, তোমরা জানো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট বলে আমরা হেডিং করব, উপরে আমরা কি লিখবো? ডেবিট। এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু ক্রেডিট। এখানে আমরা কি লিখবো? অ্যামাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্ট। এখানে আমরা কি লিখি? পার্টিকুলার্স, পার্টিকুলার্স। আবার এই সাইডেও আমরা লিখবো কি? পার্টিকুলার্স। ঠিক আছে, তো দেখো, এই হলো আমাদের ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের যে ফরম্যাটটা, সেটা যেভাবে ঘর টরগুলো কাটতে হয়। এবারে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে কি কি আসবে আমি তোমাদেরকে বললাম, ফ্যাক্টরির সাথে রিলেটেড সমস্ত জিনিস কিন্তু আসবে। তো চলো আমি ব্যাপারটাকে একটা গল্পের মাধ্যমে বলি। আচ্ছা, ফ্যাক্টরিতে ভাবো একটা কিছু তৈরি হবে। আচ্ছা ভাবো, আমি একজন বড় ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী, যদিও কোনো আমি ব্যবসায়ী নই, তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। ভাবো আমি একজন ব্যবসায়ী, এবং আমার কিসের ব্যবসা রয়েছে? আমার রয়েছে চামড়ার জুতো, ব্যাগ তৈরির ব্যবসা, বেল্ট, এইগুলো তৈরির ব্যবসা আমার একটা রয়েছে। ঠিক আছে, তো এই ব্যবসা, এই যে চামড়ার জুতো, বেল্ট, ব্যাগ তৈরি কোথায় হবে? ফ্যাক্টরিতে হবে। এইবারে তোমরাই বলো, ফ্যাক্টরিতে চামড়ার জুতো বেল্ট তৈরি করবার জন্য আমার প্রথমেই কি লাগবে? লাগবে কিন্তু চামড়া। আগে আমাকে কি, লুজ চামড়া কোথাও থেকে কিনে আনতে হবে। এনে সেই চামড়াটাকে ভালো করে প্রসেসিং করে সেটাকে পালিশ টালিশ করে আমাকে কি, জুতো ব্যাগ বানাতে হবে। তাহলে আমাকে চামড়ার জুতো ব্যাগ তৈরি করতে গেলে আগে আমায় কি কিনে আনতে হবে? যে জিনিসটা একদম দরকার, না হলে তৈরি করা যাবে না, সেটা হলো কি? চামড়া। চামড়া আমায় কোথাও থেকে কিনে আনতে হবে। তাহলে এই চামড়াটাকে আমরা বলবো কি? র মেটেরিয়াল। ঠিক আছে, র মেটেরিয়াল মানে ব্যাগ তৈরি করতে যেটা লাগে সেটাকে বলে র মেটেরিয়াল। র মেটেরিয়াল মানে বুঝতে পারলে? যেমন আমি যদি বলি দই, দই তৈরি করতে কি লাগে? দই তৈরি করতে দুধ লাগে, তাহলে দুধ হলো দই তৈরি করবার জন্য একটা র মেটেরিয়াল। বোঝা গেল? ঠিক সেরকম, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? র মেটেরিয়াল কিছু কিনে আনতে হবে। ঠিক আছে, তার আগে আমি দেখব, আগের বছরে আমি যখন জুতো, তারপরে বেল্ট তৈরি করেছিলাম, তখন কি কিছু র মেটেরিয়াল বেঁচে গিয়েছিল? আগের বারে, আগের বছরে যদি কিছু র মেটেরিয়াল বেঁচে গিয়ে থাকে, তাহলে সেটাকে আমরা এবছর কাজে লাগিয়ে দেব। ঠিক আছে,
তাহলে তোমরা বুঝতে পারলে আগের বছরে যদি কোনো র মেটেরিয়াল বেঁচে গিয়ে থাকে তাকে আমরা এবছরে কাজে লাগিয়ে দেব। ঠিক আছে? তাহলে দেখো প্রথমেই আমরা এখানে কি লিখব? লিখব খুব ভালো করে দেখবে। প্রথমে আমি এখানে একটা হেডিং করব। লিখব কি? র মেটেরিয়াল র মেটেরিয়াল কনজিউমড। মানে কত র মেটেরিয়াল আমার এবারে লাগছে সেটা আমি দেখব। র মেটেরিয়াল কনজিউমড বলে কি করব? আমি একটা হেডিং করব। এবারে আমরা দেখব ঠিক কত র মেটেরিয়াল লাগছে। আগের বছরে কিছু র মেটেরিয়াল হয়তো বেঁচে গেছে। তো আমি ধরে নিলাম আগের বছরে 20 টাকার মতো র মেটেরিয়াল বেঁচে গেছে। 20 টাকার মতো র মেটেরিয়াল বেঁচে গেছে। এটাকে আমরা কি বলবো? ওপেনিং স্টক। ওপেনিং, আমি ওপেনিংকে ওপি বলে লিখছি। ঠিক আছে? ওপেনিং স্টক। আগের বছরের বেঁচে যাওয়া, আগের বছরের বেঁচে যাওয়া জিনিসপত্রকে আমরা কি বলি? ওপেনিং স্টক। ঠিক আছে? আগের বছরে হয়তো 20 টাকার চামড়া ভাবো বেঁচে গেছে। আচ্ছা, আমি অ্যামাউন্ট গুলোকে খুব ছোট ছোট করে ধরছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 20 টাকার চামড়া আগের বারে বেঁচে গেছে। আগের বারে ভাবো আমি 100 টাকার মতো কিনেছিলাম চামড়া। 100 টাকার মতো চামড়া কিনেছিলাম, তো 20 টাকার মতো বেঁচে গেছে। 80 টাকার মতো আগের বছর খরচা করে ফেলেছি। তাহলে আমার 20 টাকার চামড়া দিয়ে তো আর কাজ হবে না এই বছরে। তাহলে আমাকে আরো কিনতে হবে। তাহলে আমাকে আরো পারচেস করতে হবে। আমাকে আরো পারচেস করতে হবে। তাহলে আমি ভাবো আরো 100 টাকার চামড়া কিনলাম। ঠিক আছে? তাহলে আমার কাছে এখন টোটাল 120 টাকার চামড়া রয়েছে। এবার এই 120 টাকার চামড়া দিয়ে আমি কি করব? অনেক কিছু করব। ব্যাগ বানাবো, জুতো বানাবো, বেল্ট বানাবো। তো সেইগুলো বানিয়েও দেখলাম আমার 110 টাকার চামড়া খরচা হয়েছে। তার মানে 10 টাকার চামড়া বেঁচে গেছে। আমার আমার টোটাল রয়েছে কত? 120 টাকার চামড়া। সেখান থেকে আমার দেখলাম 10 টাকার মতো চামড়া এবছর বেঁচে গেল। বেঁচে গেল। ঠিক আছে? তাহলে এই 10 টাকার চামড়া যেটা বেঁচে গেল সেটাকে আমি কি করব? পরের বারে কাজে লাগিয়ে দেবো। এবছরে তো কাজে লাগছে না, বেঁচে গেছে। তাহলে এইটা, এই যে 10 টাকাটা, 10 টাকার চামড়া আমার এবছর কাজে লাগছে না। তাহলে সেটাকে আমি কি করব? বাদ দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আমি কি করব? লেস বাদ দিয়ে দেবো। কি বলে লিখবো? যেটা বেঁচে গেল, এবছর কাজে লাগছে না, সেটাকে আমরা বলবো ক্লোজিং স্টক। ঠিক আছে? তাহলে ক্লোজিং স্টক মানে কি? ক্লোজিং স্টক মানে হলো যেটা এবছর বেঁচে গেল, এবছরে কাজে লাগবে না, নেক্সট ইয়ার পরের বছরে গিয়ে আমি কাজে লাগাবো, সেটাকে বলা হয় কি? ক্লোজিং স্টক। বোঝা গেল? তাহলে আমি এই 10 টাকাটাকে এবছর কাজে লাগাবো না, ক্লোজিং স্টককে আমি সিএল বলে লিখছি। সিএল স্টক বলে আমি লিখছি। ঠিক আছে? সিএল স্টক। তাহলে আমি এখানে কি বলতে পারি? 120 টাকার মতো চামড়া ছিল, 10 টাকা বেঁচে গেল। তাহলে আমি এবছরে আমার খরচা হলো কত? 110 টাকার চামড়া। ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এই হলো র মেটেরিয়াল কনজিউমড। আমার এত র মেটেরিয়াল এবছর লেগেছে। 20 টাকার ছিল, 100 টাকার কিনলাম, 10 টাকার বেঁচে গেল। তাহলে আমার এবছরে কত টাকার র মেটেরিয়াল বা চামড়া খরচা হলো? 110 টাকার খরচা হলো। আর কি কি খরচা হবে দেখি তো, খুব ভালো করে দেখবে। দেখো, এই যে র মেটেরিয়াল গুলো কিনেছি, কিনে আমি কি তৈরি করছি? ব্যাগ তৈরি করছি, বেল্ট তৈরি করছি, জুতো তৈরি করছি, তাই না? এবারে এমন কিছু ব্যাগ, জুতো, বেল্ট আছে যেগুলো অর্ধেক তৈরি করেছি আর অর্ধেক এখনো তৈরি করা হয়নি। বোঝা গেল? আচ্ছা, এবারে ব্যাপারটা তাহলে কিরকম আমি একটু বলে বোঝাই। ভাবো একটা ব্যাগ রয়েছে, ভাবো এরকম একটা ব্যাগ রয়েছে, যে ব্যাগটা অর্ধেক তৈরি হয়েছে। এরকম একটা ভাবো ব্যাগ রয়েছে, যেই ব্যাগটা কি হয়েছে? অর্ধেক তৈরি হয়েছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। তাহলে যে ব্যাগ, এরকম অনেকগুলো ব্যাগ রয়েছে, ঠিক আছে? এরকম অনেকগুলো এরকম ব্যাগ রয়েছে যেগুলো কি হয়েছে? অর্ধেক কমপ্লিট হয়েছে, হাফ হয়েছে, হাফ তৈরি করা এখনো বাকি রয়েছে। তাহলে যে ব্যাগ বা বেল্ট বা জুতো হাফ কমপ্লিট হয়েছে আর হাফ হয়নি, সেই ব্যাগকে তো আমি বাজারে বিক্রি করে দিতে পারি না, তাই না? তাহলে সেইগুলোকে আমি করব কি? আবার সেগুলোকে তো আমি ফেলেও দিতে পারি না, তাই না? তাহলে আমি কি করব? আগের বছরের আগের বছরের মানে এটা যদি 2025 সাল হয়, 2024 মানে আগের বছরের অর্ধেক তৈরি হওয়া ব্যাগগুলোকে আমরা এই বছরে 2025-এ কি করব? কমপ্লিট করব। বোঝা গেল? ভাবো আমি ধরে নিচ্ছি এইটা হলো ফর দ্য, আমি এরম ভাবে লিখে রাখছি, ফর দ্য ইয়ার এন্ডেড। ভাবো আমি লিখে রাখছি ফর দ্য ইয়ার এন্ডেড 2025, 31/12/2025। ভাবো আমি লিখে রাখছি, হ্যাঁ? 31/12/2025-এ আমি অঙ্কটা করছি।
তাহলে 31/12/2025 মানে 2025 সালে ভাবো আমি অঙ্কটা করছি, তাহলে 2025 সালে দাঁড়িয়ে 2024 সালের আগের বছরের দেখবো এরকম কি কোনো অর্ধেক তৈরি হওয়া ব্যাগ পড়ে আছে। যদি এই রকম অর্ধেক তৈরি হওয়া ব্যাগ পড়ে থাকে তাহলে সেগুলোকে আমি এবছরে কাজে লাগিয়ে নেবো, এবছরে আমি সেই ব্যাগগুলোকে পুরো কমপ্লিট করে ফেলবো। বোঝা গেল? এবছরে কি করব, আমি কমপ্লিট করে ফেলবো। তাহলে এই ব্যাগগুলো অর্ধেক অবস্থায় তৈরি হয়েছিল কবে? 2024 সালে অর্ধেক অবস্থায় তৈরি করে ফেলে রেখে দেওয়া ছিল। ঠিক আছে? 2024 সালে এই ব্যাগগুলোকে অর্ধেক তৈরি করা হয়েছিল। আমি এখন 2025 সালে দাঁড়িয়ে অঙ্কটা করছি এবং 2025 সালে এই ব্যাগগুলোকে আমি কি করব? পুরো কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? তাহলে যে কাজ অর্ধেক হয়েছিল সেই কাজকে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে? তাহলে এই ব্যাগগুলোকে তৈরি করতে একটা খরচা আছে। এই ব্যাগগুলোকে তৈরি করতে যে খরচাটা হবে সেইটাকে আমরা বলবো কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস। কি বলবো? বলবো কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে সেটাকে আমরা এইখানে লিখবো। ঠিক আছে? ওয়ার্ক ইন, কি লিখবো? প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস বিডি, মানে আগের বছরের তৈরি হওয়াকে আমরা কি বলবো? বলবো কিন্তু বিডি। বোঝা গেল? আগের বছরের অর্ধেক তৈরি হওয়া জিনিসকে আমরা বলবো বিডি। তো আমি ধরে নিচ্ছি আগের বছরে 50 টাকার মতো আহ, আগের বছরে যে ব্যাগগুলো ছিল সেগুলো এবছরে তৈরি করতে 50 টাকা খরচা হয়েছে। এই দুটো ব্যাগকে এই বছর অর্ধেক কমপ্লিট করতে আর 25 টাকা খরচা হয়েছে, আমি ধরে নিলাম। ঠিক আছে? তাহলে আগের বছরে কিছু ব্যাগ ইনকমপ্লিট ছিল যেটাকে আমি এবছরে তৈরি করছি এবং সেই অর্ধেকটুকুনি তৈরি করতে আর আমার 50 টাকা খরচা হয়েছে। আমি 50 টাকা বললাম না, আর আমার 50 টাকা খরচা হয়েছে। ঠিক আছে? 50 টাকা খরচা হয়েছে। হয়ে গেল? আচ্ছা, এইবারে এবছরেও কিন্তু এরকম কিছু একটা হবে। আগের বছরে যেমন 2024 সালে কিছু ব্যাগ ইনকমপ্লিট ছিল, অসম্পূর্ণ ছিল, এবছরেও কিন্তু সব ব্যাগ আমি তৈরি করতে পারবো না। এবছরেও দেখবে ঠিক এরকম হবে। এবছরেও এত কাজের চাপ এসে পড়বে যে কিছু ব্যাগ ইনকমপ্লিট থেকে যাবে। সেই ইনকমপ্লিট ব্যাগগুলোকে আমি কি করব? ফেলে তো আর দেবো না। নেক্সট ইয়ার 2026 আমি কাজে লাগিয়ে দেব, তাই না? 2026 আমি কাজে লাগিয়ে দেব। বোঝা গেল? তাহলে এবছরেও কিছু ইনকমপ্লিট ব্যাগ তৈরি হয়ে কিন্তু পড়ে থাকবে। ঠিক আছে? এবছরে অর্থাৎ 2025-এ 2025 সালেও কিছু ব্যাগ অর্ধেক তৈরি হয়ে পড়ে থাকবে, যেগুলো কি হবে? পরের বছরে আমি কাজে লাগিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এই ব্যাগটা তৈরি করতে যে খরচাটা হলো সেটা তো তাহলে এই বছরের খরচা নয়। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এবছরের অর্ধেক তৈরি হওয়া ব্যাগগুলোর যে খরচা, এই ব্যাগগুলো যেগুলো 2025 সালে তৈরি করা হয়েছে এবছরে, অথচ অর্ধেক তৈরি হয়েছে, সেই খরচাটাকে আমরা কিন্তু এইখানে এখান থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে? তার কারণ হলো এই অর্ধেক তৈরি হওয়া ব্যাগগুলো আমি তো এবছর বিক্রি করতে পারবো না। এই অর্ধেক তৈরি হওয়া ব্যাগগুলো কি আমি এবছরে বিক্রি করতে পারবো? পারবো না। পরের বছরে 2026 সালে কাজে লাগিয়ে দেব। তাহলে এবছরে যেহেতু এই অর্ধেক তৈরি হওয়া ব্যাগটা আমি বিক্রি করতে পারবো না, সেই জন্য এই অর্ধেক তৈরি হওয়া ব্যাগটার খরচাকে আমি এখান থেকে বাদ দিয়ে দেব। কারণ এই অর্ধেক তৈরি হওয়া ব্যাগটাকে আমি বিক্রি করতে পারবো না, তাই এটার খরচাকে আমি এখান থেকে কি করব? বাদ দিয়ে দেব। তাহলে বাদ তুমি এখান থেকে লেস করেও দিতে পারো, লেস করেও বাদ দিতে পারো। আবার উল্টো দিকে লিখেও বাদ দেওয়া যায়। কোনো জিনিসকে তুমি উল্টো দিকে যদি লেখো তাহলেও বাদ হয়, আবার যদি এখান থেকে বিয়োগ করো তাহলেও হয়। তো আমি কি করব? এইটাকে, এই যে এই অর্ধেক তৈরি হওয়া ব্যাগটাকে আমি কি বলবো? এটাও একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে? সেই ওয়ার্ক ইন প্রোগ্রেসটাকে কিন্তু আমি এই সাইডে লিখবো। ঠিক আছে? এবছরের অর্ধেক তৈরি হওয়া ব্যাগ সেটাকে কিন্তু আমি এই দিকে লিখবো, ওয়ার্ক ইন প্রোগ্রেস। প্রোগ্রেস সিডি বলে কিন্তু আমি এই সাইডে লিখবো। বোঝা গেল? এখানে কিছু একটা হয়তো টাকা হবে, ভাবো 20 টাকা হলো। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে বিয়োগ যে সর্বদা এখানেই নিচে লিখে করতে হবে এরকম কোনো মানে নেই, উল্টো দিকে লিখলেও হয়। ঠিক আছে? তাহলে আর কি কি খরচা এখানে আসতে পারে? আর কি কি খরচা ফ্যাক্টরি রিলেটেড? আর কি কি খরচা এখানে আসতে পারে? ফ্যাক্টরির লেবারদেরকে যদি কোনো ওয়েজেস দেওয়া হয় সেটা একটা খরচা। ঠিক আছে? ওয়েজেস দেওয়া হয়। ফ্যাক্টরিতে যে মেশিনগুলো ব্যবহার হচ্ছে সেই মেশিনগুলোর ওপর যদি কোনো ডেপ্রিসিয়েশন হয় সেটাও একটা খরচা।
ঠিক আছে? ডেপ্রিসিয়েশন হচ্ছে সেই ডেপ্রিসিয়েশনও একটা খরচা। এগুলো ভাবো কিছু একটা টাকা তোমরা লিখে দেবে, যা হোক একটা টাকা। আর কি কি খরচা হতে পারে, এরকম আরো অনেক হতে পারে। কারখানায় যে সুপারভাইজার রয়েছে তার হয়তো স্যালারি দিতে হচ্ছে, সেটাও একটা খরচা। এরকম অনেক খরচা আছে যেগুলো আমি আর লিখছি না। ঠিক আছে, প্রচুর খরচা আছে, তোমরা জাস্ট জেনে রাখবে। ঠিক আছে, তারপর কারখানায় পাওয়ার, ফুয়েল, এইগুলোর একটা খরচা হতে পারে। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য খরচা, এরকম বিভিন্ন ধরনের খরচা আসতে পারে। আচ্ছা, ক্রেডিট দিকে আমরা কি লিখবো? ইনকামগুলো। ডেবিট সাইডে লিখবো খরচাগুলো। আচ্ছা, ক্রেডিট সাইডে আর একটা ইনকাম আসতে পারে, সেটা হলো হলো কিন্তু সেল অফ স্ক্র্যাপ। আগে আমি দেখো লিখে নিই। আরেকটা খরচা আসতে পারে, সেটা হলো সেল অফ স্ক্র্যাপ। এইটার মানে কি? এটার মানে হলো কোনো যন্ত্রাংশ ভাবো খারাপ হয়ে গেছে, কোনো যন্ত্র বা মেশিন খারাপ হয়ে গেছে, সেটা বিক্রি করে যদি কিছু টাকা ইনকাম হয়, তাহলে সেটাকে বলা হয় কিন্তু সেল অফ স্ক্র্যাপ। বা কোনো মেশিনকে ফিটিংস করতে গিয়ে অনেকটা কিছু জিনিস নষ্ট হয়েছে, সেটাকে যদি বিক্রি করা হয় তাহলে যে টাকাটা পাওয়া যায়, ইনকাম হয়, সেটাকে বলা হয় কিন্তু সেল অফ স্ক্র্যাপ। এইগুলো কিন্তু ইনকাম হতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা ব্যাপারটা বুঝলে যে কি কি এক্সপেন্সেস আসতে পারে, কি কি ইনকাম আসতে পারে। তো চলো একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, তোমরা স্ক্রিনের ওপরে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কটাকে আমরা সলভ করব। তো এটা দেখো বসু দত্তের বই থেকে নেওয়া একটা প্রবলেম, 48-এর দাগ। তো দেখো প্রথমেই আমরা কি করব, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের আগে একটা ঘর কেটে ফেলবো। এখানে দেখবে 48-এর দাগের অঙ্কে বলে দিয়েছে, মিস্টার এ ঠাকুর ইজ এ ম্যানুফ্যাকচারার, প্রিপেয়ার হিজ ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্সেস অ্যাজ অন 31শে মার্চ 2024। তাহলে দেখো আমরা প্রথমেই কি করব, প্রথমে আমরা এরকম একটা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের বেশ বড়সড় একটা ঘর আমরা কেটে ফেলবো। ঘরের এই দিকে দেখবে কি হবে, অ্যামাউন্ট হবে। ঠিক আছে, এইদিকে পার্টিকুলার্স, আবার এইদিকে কি হবে, অ্যামাউন্ট। এখানে আমরা কি লিখবো, ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড। ফর দ্য ইয়ার এন্ডেডে আমরা কি লিখবো, বছরটা দেখবে শেষ হচ্ছে কবে, শেষ হচ্ছে 31শে মার্চ 2024। তাহলে এখানে আমরা লিখে রাখবো 31শে মার্চ 2024। এইটা হলো ক্রেডিট সাইড, আর এইটা হলো কি ডেবিট সাইড। ঠিক আছে, তাহলে চলো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট বলে কিন্তু ওপরে হেডিং করব, আমি যেরকম করেছি তোমরাও কিন্তু সেরকম হেডিং করবে। এইবারে দেখো অঙ্কটা আমরা স্টার্ট তো করব। তাহলে এখানে আমাদের কি কি লিখে নিতে হবে, পার্টিকুলার্স। ঠিক আছে, পার্টিকুলার্স। আর এখানে আমরা কি লিখবো, অ্যামাউন্ট বলে কিন্তু লিখবো, অ্যামাউন্ট। আবার এখানে দেখো পার্টিকুলার্স, আর এখানে আমরা কি লিখবো, অ্যামাউন্ট লিখবো। এবার চলো আমরা অঙ্কটাকে স্টার্ট করে ফেলি। ঠিক আছে, তাহলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে, দেখবো একটা কারখানায় কি কি খরচা হয়। তাহলে দেখবো আগের বছরের কোনো র মেটেরিয়াল যদি বেঁচে গিয়ে থাকে, সেটাকে আমরা এবছরে কাজে লাগিয়ে দেব। তো বইয়ের তোমরা কয়েকটা জায়গায় দাগ দেবে, যেগুলো আমি দেখো দাগ দিচ্ছি, তোমরা এই জায়গাগুলোয় দাগ দাও। দেখবে লেখা রয়েছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস 18,500, দেখতে পেয়েছো? তারপরে দেখবে নিচেই দেখবে লেখা রয়েছে ওয়ার্ক ইন প্রোগ্রেস 16,500। ঠিক আছে, তোমরা দাগ দিয়েছো। তারপরে দেখবে রয়েছে পারচেস অফ র মেটেরিয়ালস 47,500। তারপরে দেখবে রয়েছে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস 12,250, এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস কত রয়েছে, 15,500। একটা একটা করে করি। তাহলে আমার এবছর র মেটেরিয়াল কত খরচা হলো, দেখো আমি বইয়ে যতটুকুনি দাগ দিলাম তার মধ্যে থেকেই লিখছি কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে আমরা প্রথমে হেডিংটা কি দেবো, টু। এখানে আমরা লিখবো কি, র মেটেরিয়াল কনজিউমড, মেটেরিয়াল র মেটেরিয়াল কি লিখবো, কনজিউমড। আমরা এখানে হেডিং দেবো র মেটেরিয়াল কনজিউমড বলে। ঠিক আছে, টু লেখার দরকার নেই, এমনি র মেটেরিয়াল কনজিউমড বলে হেডিং দেবো। তাহলে আগের বছরের কত র মেটেরিয়াল বেঁচে গিয়েছিল, যেটাকে আমরা বলি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, যেটাকে আমি এবছর কাজে লাগিয়ে নেব। তাহলে সেটাকে আমি এরকম ভাবে লিখি, ওপেনিং স্টক, ওপেনিং ওপেনিং স্টক বলে দেখো আমি এখানে লিখছি। তাহলে আগের বছর কত টাকার র মেটেরিয়ালস আমার বেঁচে গিয়েছিল, 18,500। ঠিক আছে, 18,500। ঠিক আছে, 18,500। আচ্ছা, এবছরে আমি কিনলাম কত, 47,500। তাহলে আবার আমি কি করব, অ্যাড করব, অ্যাড পারচেস। আমি পারচেস করলাম কত, 47,500। ঠিক আছে,
তাহলে আমার টোটাল যোগ করে কত হবে? আচ্ছা, যোগ আমি পরে করব, আগে দেখো আমি এইটাকে করি। তারপরে আমি কি করব? লেস করব। এবারে যতটুকুনি র মেটেরিয়াল বেঁচে গেল এবছর, পরের বছর কাজে লাগাবো, সেটাকে আমি এবারে বাদ দিয়ে দেবো। যেটাকে আমরা বলি কি ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, যেটাকে আমি এখানে লিখবো কি ক্লোজিং স্টক। ঠিক আছে, ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস কত হবে? 12,250। কত হচ্ছে? 12,250। তাহলে দেখো টোটাল যোগ বিয়োগ করে আমাদের এখানে কত হবে? হবে কিন্তু 53,750। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখছি 53,750। এই যে এইটাকে এটাকে যোগ করে এটাকে বিয়োগ করে আমি পাবো কত? 53,750। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের একটা কাজ কমপ্লিট। আরেকটা কাজ আমরা দেখি এরপরে। ওয়ার্ক ইন প্রোগ্রেসের যে ওপেনিং ব্যালেন্সটা সেটাকে আমরা এখানে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি বলে লিখবো? টু ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস বিডি বলে দেখো আমরা এখানে লিখবো। তাহলে ওপেনিং ব্যালেন্সটা দেখো কত রয়েছে? রয়েছে কিন্তু 16,500। তাহলে এখানে আমরা কত লিখবো? 16,500কে। আচ্ছা, আর কি কি দেখি আমাদের ইনকাম বা এক্সপেন্সেস রয়েছে। দেখো এইবারে তোমরা দাগ দাও, আমি যে জায়গাটাতে দাগ দিচ্ছি সেই জায়গাটাতে দাগ দেবে। আচ্ছা, তার আগে দেখো ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেসটাকে লিখতে হবে, সেটাকে আমরা এই দিকে লিখবো বাই, কি বলে আমরা লিখবো? ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি বলে লিখবো। ঠিক আছে, সেটা দেখো কত রয়েছে? রয়েছে কিন্তু 15,500। 15,500। আচ্ছা, আর কি কি এক্সপেন্সেস রয়েছে তোমরা এক ধাক্কায় সবকটা দাগ দিয়ে নাও। ফ্যাক্টরি ওভারহেড বলে দেখবে সেখানে লেখাই আছে কি কি ফ্যাক্টরির খরচা রয়েছে: ওয়েজেস, পাওয়ার, রেন্ট অ্যান্ড রেটস, সুপারভাইজার স্যালারি, আর ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আর সেই এক্সপেন্সেস গুলোকে চলো আমরা লিখে দিই। তাহলে দেখো এখানে রয়েছে পাওয়ার, এই ওয়েজেস, পাওয়ার, তাহলে সেগুলোকে আমরা লিখে ফেলি এক এক করে। টু বলে দেখো আমরা এখানে লিখবো কি ওয়েজেস। ঠিক আছে, ওয়েজেস দেখো কত রয়েছে? 7,800, তোমরা দেখতে পেয়েছো। তারপরে দেখো রয়েছে কি পাওয়ার, তাহলে এখানে দেখো আমরা কি লিখবো? টু পাওয়ার, পাওয়ার বলে লিখবো। পাওয়ারটা দেখো কত রয়েছে? রয়েছে কিন্তু 850। ঠিক আছে, 850। তারপরে দেখো রয়েছে রেন্ট অ্যান্ড রেটস, তাই তো? তাহলে লিখবো টু রেন্ট অ্যান্ড রেটস। তাহলে এই একটা হলো রেন্ট অ্যান্ড রেটস, দেখো কত রয়েছে? রয়েছে কিন্তু 650। ঠিক আছে, আচ্ছা আর কি কি রয়েছে দেখো? সুপারভাইজার স্যালারি আর ডেপ্রিসিয়েশন। মানে সুপারভাইজার স্যালারি আমি লিখবো, তাহলে আমি এখানে লিখছি সুপার এসইউপি বলে লিখছি, সুপারভাইজার এসইউপি স্যালারি, মানে সুপারভাইজারের স্যালারি। আচ্ছা, সুপারভাইজারের স্যালারিটা দেখো কত রয়েছে? রয়েছে কিন্তু 8,200। এই হলো 8,200। এবং তারপরে দেখবে রয়েছে ডেপ্রিসিয়েশন, আমি শর্টে লিখছি টু ডিইপি বলে। ঠিক আছে, আচ্ছা আমি পুরোই লিখে দিই ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো ডেপ্রিসিয়েশন আমাদের কত হচ্ছে? ডেপ্রিসিয়েশন কিন্তু রয়েছে 2,700। ঠিক আছে, 2,700। আচ্ছা, আর দেখবে নিচে রয়েছে ওয়্যার হাউস ওভারহেডস। তাহলে দেখো ওয়্যার হাউসের ওভারহেড মানে ওয়্যার হাউসের যে খরচাগুলো, সেগুলোকে কিন্তু আমরা এখানে লিখবো না, আমরা শুধুমাত্র ফ্যাক্টরির সঙ্গে সম্পর্কযুক্ত খরচাগুলোকেই কিন্তু লিখবো। ঠিক আছে, চলো এবার আমরা যোগ করে ফেলি এই সবকটা এক্সপেন্সেসকে। তাহলে দেখো আমরা সবকটা খরচাকে যোগ করে ফেলি, এইখান থেকে শুরু করে এই যে এই যত খরচা রয়েছে সবকটাকে আমরা যোগ করলে কত পাবো? 90,450 পাবো। কত? 90,450। এবং আমি এইখানেও সেইটাকে লিখবো, এটাকে আমি এখানেও লিখবো 90,450, এবং সেখান থেকে আমি ইনকামটাকে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এই ইনকামটাকে বিয়োগ করলে হবে 74,950। পাবো কত? 74,950। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলে লিখবো? লিখবো কিন্তু বাই ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলে কিন্তু আমরা লিখবো। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো, এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে।